নিজেরও প্রেমের গল্প পড়তে বা তাতে অভিনয় করতে ভালো লাগে। টেলিভিশনে অডিয়েন্সই একমাত্র অডিয়েন্স যেটা কম ব্লিড আউট হয়েছে। মাইক্রো ড্রামা সিরিজ ইজ এ নিউ থিং। বাকি পৃথিবী হুকড হয়ে গেছে এটার জন্য। এক একটা ছবি আগে যেমন মানে মাসের পর মাস চলতো, এখন 3 সপ্তাহ গেলে সেটা সেলিব্রেশনে চলে যায়। আমাদের সমস্যাটা আমাদের মেটাতে হবে, এটা না বাইরের লোককে বলে কোনো লাভ নেই। অনেক মানুষ যেতে পারছেন, দীঘার অর্থনৈতিক সংস্কার হচ্ছে। আরও যদি কলেজ আইআইটি এগুলো যদি হয়, মানুষের পড়াশোনাটাকে যদি একটু গুরুত্ব দেওয়া হয়, গত 10-15 বছরে ধর্মকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আমি অতটাও চাই না, তার কিছুটা হাফও যদি দেওয়া হয় না খুব ভালো হতো। এক টুকরো প্রেম করতে চাই না। অন্য কোনো মানুষ হয়, তার যদি মনে হয় চরিত্রের জন্য সে জাস্টিফাইড, আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না তাকে কাজ করবো। মধুমিতার ক্ষেত্রে তো এটা তো প্রসঙ্গই আসে না। আমরা সবাই প্রফেশনাল, আমার ধারণা অসুবিধা হওয়ার কথা নয়। আত্মসমর্পণ করে সম্পর্ক হয় ঠিক না। যারা ধারাবাহিক ডিরেক্ট করেন তারা ভীষণ 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 টেকনিক্যালি স্কিল। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনাই যাচ্ছিল ফিরতে পারেন এরম একটা বিষয়। এখন রীতিমতো শিলমোহর পড়ে গিয়েছে এবং শুটিংও চালু হয়ে গিয়েছে, প্রোমোও এসে গেছে। ক্যামেরাটা একটু প্যান করে দিই, তাহলে বুঝতেই পারবেন কার কথা বলছি। সৌরভ চক্রবর্তী রয়েছে এবং প্রায় 10 বছরের কাছাকাছি একটা লম্বা ব্রেকের পর আবারও তিনি ফিরছেন টেলিভিশনে এবং স্বমহিমায় গর্বের সঙ্গে সৌরভ ফিরছে। ঠিক তো? বেশি হয়ে গেল আমার জন্য। না একদম নয়। কি অবস্থা ভাবো তো, তুমি ফিরেছো এবং মানুষজন লিটারালি কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে তোমার। আমরা সে সমস্ত কিছু আমরা পড়ছি এবং তো পার্সোনালি নিশ্চয়ই ডিএম তুমি জানো, তোমাকে নিশ্চয়ই ডিএমস আসছে। তা আসছে এবং এটা খুব মানে আমাকে খুব অবাক করেছে, আনন্দও দিয়েছে। মানে আমি খুব টেনশনে ছিলাম এত বছর পর। আমি যে সময় টেলিভিশন করেছি সে সময় দর্শক আর এখনকার দর্শকের 9-10 বছর তো অনেকটা পাল্টে যায়। তখন 14 ঘন্টাও ছিল না। ইনফ্যাক্ট আমি যখন লাস্ট করেছি তখন মানে 16 ঘন্টা 20 ঘন্টা করেও শুটিং করেছি। তো তারপরে যখন এত বছর পর ফিরছি খুব টেনশন ছিল যে কীভাবে নেবে মানুষজন। তো প্রোমো বেরোনোর পর যখন মানুষকে দেখতে পাচ্ছি যে মানে স্বতঃস্ফূর্তভাবে লিখছেন এবং জানাচ্ছে আমাকে, তো সেটা তো একটা বাড়তি আনন্দ তো দেয়, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে নেগেটিভিটির চারিদিকে ছড়িয়ে রয়েছে, একটা নেগেটিভ কমেন্টস কিন্তু তোমার জন্য কোথাও আসেনি। কোনো মানুষ কিন্তু একটি বারের জন্য বলেনি কেন ফিরছেন, তাই তো? মানে এটা আমি যতটুকু রিড আউট করেছি তার মধ্যে কিন্তু কোথাও আমার চোখে পড়েনি। তোমার একদমই ঠিক। এটাকে আমি খুব ব্লেসড মনে করি যে আমার নেগেটিভ কমেন্টস খুব কম হয়, মানে খুবই কম নেই একদম না। মানে আমার সেটা কবিতা বা সব কিছু ক্ষেত্রেই সেটা আমি বলি করে একটা বিশাল পাওয়া এই সময়ে দাঁড়িয়ে। লক্ষ্মী ঝাঁপি আসছে স্টার জলসায় এবং সেটা নিয়ে কথা তো হবেই, কিন্তু একটু আমাকে বলো, এই যে 10টা বছরের একটা গ্যাপ কি দেখলে, কেমন দেখছো, কোথায় দাঁড়িয়ে আছে? খুব আর্লি বলা, কারণ আমি সদ্য শুটিং শুরু করেছি। একদম হ্যাঁ, প্রোমো দেখে মানুষের তো একটা ভালো লাগা তৈরি হয়েছে। অনেকে ভিন্ন স্বাদের গল্প, সেই প্রমিসটাকেও অনেকে ইন্টারপ্রেট করেছে। এবার সময়ের সঙ্গে সঙ্গে কাজ করতে করতে টিআরপি বলো বালাই, তো সেটা চক করে কোথায় পৌঁছাবো জানি না। কিন্তু আমি খুব হোপফুল, কারণ সৌভিককে আমি চিনি, ও আমার ভাইয়ের মতন খুব বলিষ্ঠ একজন লেখক। এবং সৃজিতদাকে আমি চিনি কিন্তু থিয়েটার থেকে, মানে আজ ঘটনাচক্রে সৃজিতদা যে থিয়েটার গ্রুপে প্র্যাকটিস করতো, আমিও সেই থিয়েটার গ্রুপে গণপরিষদে প্র্যাকটিস করতাম। মানে পূর্ব পরিচিত, একদমই পূর্ব পরিচিত। মানে যখন সৃজিতদা অ্যাসিস্ট করতো, যখন আমি থিয়েটার গ্রুপ জয়েন করেছি, অনিন্দ সরকারকে অ্যাসিস্ট করতে খুব ভুল না করে। ওকে, আর তো সেই সৃজিতদা বললেই কি ফেরাটা হলো নাকি ইন বিটুইন আরো এসছে? সৃজিতদা একটা ওদের গল্প বা ওরা যেভাবে লাভ স্টোরিটা একটা বড় আমাকে কিক দিয়েছিল। কারণ আমার নিজেরও প্রেমের গল্প পড়তে বা তাতে অভিনয় করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কারণ প্রেমটা তো মানুষের জীবন থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে ভীষণ। তো সেটার প্রতি যেটাই দূরে যায় তার একটা আকর্ষণ আমাদের বাড়ে। তো আমার প্রেমের গল্পে অভিনয় করার একটা ইচ্ছে ছিলই, যেটা একটা বাড়তি কারণ। আর ওদের মানে কৃষাণুদা, সৃজিতদা, সৌভিক, এদের পুরো অ্যাসোসিয়েশনটাকে আমি খুব পছন্দ করি, আমার ভালো লাগে, কমফোর্ট জোন ওটা একটা। আর সেকেন্ডলি স্টারের সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছিলো, যেটাই বলছিলাম কানাঘুষে শোনা যাচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে একমতে আসতে পারছিলাম না। গিয়ে ফাইনালি দেখলাম যে না, আমার কাছে একটা 1-1.5 বছর সময় আছে, আমি দিতে পারি। যেখানে আমিও অ্যাকচুয়ালি একটা সময় খুঁজছিলাম, যেখানে টানা 9 বছর ধরে তো আমরা কন্টিনিউয়াসলি কাজ করে গেছি, একের পর এক সিরিজ, উড়ি বাবা প্রডিউস করা হোক, 100 এপিসোডস হোক। আমরা একটা ব্রেক খুঁজছিলাম, যে ব্রেক থেকে আবার ওই মানে হয় না যে আমরা আবার নিজের পুটলিটাকে গোছাবো আর কি।
তো এটা লক্ষ্মীর গোছানো বলছি না লক্ষ্মীর গোছানো তো এটা অবশ্যই সেটা প্রয়োজনীয়, সেটা তো রয়েছে। হ্যাঁ, এটা হলো গিয়ে নিজের জানার, নিজের বোঝার, অ্যাবজর্ভ করার আশপাশ থেকে তার সেটাকে নিয়ে ঝুলি ভরানোটা, ওটার জন্য আমাদের একটা ছুটির প্রয়োজন ছিল। তো ছুটি ঠিক হয়নি, প্রডিউস করা চলতেই থাকবে, পরিচালনা থেকে আপাতত একটু ছুটি নিয়েছি বটে। আগামীতে যখন তুমি ছবি ডিরেক্ট করবে, সে গল্পটাও কিন্তু আছে, ছবি ডিরেক্টর করছে, সেটা আমি এখানেই বলে ফেললাম তোমার মুখ থেকে, না খোঁজ নিয়ে না বলে, বাট আউট অফ এক্সাইটমেন্ট, আউট অফ এক্সাইটমেন্ট, আউট অফ ভালোবাসা। আচ্ছা, তুমি যখন তুমি ভাবলে যে টেলিভিশন করবে, এবং টেলিভিশনের এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ শর্ট লিভড, আমরা অনেক ধারাবাহিক দেখেছি 2 মাস 3 মাসে বন্ধ হয়ে গেছে, তুমি কীভাবে ওয়ার্কআউট করেছো যে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসার আগে? কারণ ব্রেক, কারণ তুমি তার মাঝখানে তো তুমি অনেক বছর কেটে গেছে, কি তুমি স্টাডি করলে আসার আগে ইন্ডাস্ট্রিতে? স্টাডি আমি ওরকমভাবে করি, মানে ওরকমভাবে যে কিছু করেছি তা নয়, কিন্তু আমি এমনি ওভারঅল যেটা দেখতে পাচ্ছিলাম যে টেলিভিশনে অডিয়েন্সই একমাত্র অডিয়েন্স যেটা মানে যার কম ব্লিড আউট হয়েছে। ওয়েব সিরিজ বা ওয়েব কন্টেন্ট, সিরিজ বলাটা ভুল, ওয়েবের জায়গায় না প্রচণ্ড ফ্ল্যাকচুয়েটিং অডিয়েন্স, হ্যাঁ, এবং পোস্ট কোভিড একটা বড় ব্লিড আউট হয়েছে, হ্যাঁ, একটা স্ট্রিমিং ফ্যাটিক কাজ করেছে। কিন্তু সেই অর্থে দেখতে গেলে প্রি কোভিডের জায়গায় টেলিভিশন আবার আস্তে আস্তে কিন্তু গুছিয়ে নিজেকে নিয়ে চলে যাচ্ছে। তার কারণ ইজ অ্যাপয়েন্টমেন্ট ভিউইং এবং লং টার্ম অ্যাসোসিয়েশন। তুমি খেয়াল করে দেখবে লং এপিসোড সিরিজের পরিমাণও খুব বেড়েছে, এখন 20, 30, 40, 50 এপিসোড সিরিজের পরিমাণ বাড়ছে। তার কারণ ওই 7 এপিসোড বা বিঞ্জ ওয়াচিং সিরিজ মানুষ না মনে করতে পারছে না, ওটাকে লক্ষ্য করে দেখতে পাচ্ছে না। কোভিডের সময় কী ছিল, মানুষের অন্য কোনো কাজ ছিল না, মানুষ বসেছিল। আলটিমেট একটা যন্ত্রটা হয়ে গেছে ফোনে, এটা একটা খুব মানে যে ফোনে অনেক কিছু করে মানুষ, তার সঙ্গে একটা ছোটো জায়গায় এন্টারটেনমেন্ট ঢুকে রয়েছে। তো একটা কোথাও তো একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে ওয়েব জগৎটাই, একটা হালকা করে হলেও আমার ধারণা। আবার কিন্তু তুমি যদি বলো যে এটাই কি হবে, না, এটা আমার ধারণা এই যে সময়টা যাচ্ছে একটা, যে সবাই একটা বেশ সাফার করছে, বুঝতে পারছে না কি মানুষের পছন্দ, কোন জায়গাটা পছন্দ, এত পার্সোনালাইজ ডিভাইস ওটা একটা, আর 2-3 বছর লাগবে এটাকে গুছিয়েও আসতে। তুমি নিজেও যেহেতু ওয়েব কন্টেন্ট ক্রিয়েট করতে তোমার নিজস্ব মানে এখনো করছো? ওকে ওকে ওকে, আমি জানতাম যে এখন বোধহয় তুমি হয়তো অফ রেখেছো কিছুদিন। আমার মানে এই সপ্তাহে রিলিজ হয়েছে আমারই প্রডিউস করা, মানে আমাদের প্রডিউস করা ছায়া সঙ্গী বলে একটা, বুলেট বলে একটি অ্যাপ রয়েছে জিএর, আচ্ছা, যেখানে মাইক্রো ড্রামা সিরিজ ইজ এ নিউ থিং। এখানে প্রত্যেকটা এপিসোড 1 মিনিট 1:15 এবং সোয়াপ করতে করতে দেখতে হয়। তো এটা যেমন নতুন আসতে চলেছে সামনের দিনে, এবং আমার ধারণা যেভাবে বাকি পৃথিবী হুকড হয়ে গেছে এটার জন্য, মানে তুমি এরকম প্রচুর অ্যাপ পাবে যে অ্যাপগুলোকে অনেক এক্সপেন্সিভ অ্যাপ, মানুষ অবলীলায় টাকা দিয়ে ফেলছে, এমন ওর মধ্যে হুকড হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে প্রথমে চায়না দিয়ে শুরু হয়, কোরিয়া, দেন ইউরোপ, দেন ইউএস, এখন ইন্ডিয়াতে এটার দাপট আস্তে 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 শুরু হবে। এটা T20 ব্যাটিং এর মতো না, একদম একদম। আচ্ছা, এই যে ধারাবাহিক তুমি যেরকম বললে যে সিচুয়েশন তুমি সেরকম ভাবে খুব একটা তুমি স্টাডি করনি, কিন্তু কোথাও একটা জায়গায় তো ভয় কাজ করেই যায় না, যে এতগুলো বছর বাদে হাউ দ্য থিংস ওয়ার্ক এক্স্যাক্টলি। কি জানি আমরা, যখন আমি সিরিজ বানিয়েছিলাম তখন কি জানি যে প্রথম যিনি সিরিজ বানিয়েছিলাম 9টা সিরিজ বানিয়ে ফেলতে পারবো? জানি না, না। তো একজন শিল্পী কি চায় যে সে চর্চাটাকে করুক, তার চর্চাটা যেন না থামে। আমি এটাকে পুরোটাই পজিটিভলি নিয়েছি, যে মাস অডিয়েন্স টেলিভিশনের কাছে আমি পারবো বা তাদেরকে আমি লক্ষ্য করতে পারবো, সেটা কিন্তু ডেটার মতন, ডেটা এন্ট্রির মতন, ওর মাথায় ডেটা এন্ট্রি হতে থাকবে, সেটা আমি এই মুহূর্তে আর কোথাও পাওয়া সম্ভব না। আর কেউ ওর কোনো মিডিয়াম ওটা প্রোভাইড করে দিতে পারবে, যেটা টেলিভিশন পারে ওই মাস অডিয়েন্সকে প্রোভাইড করতে। এবার চললো কি চললো না, এটা কারোর হাতে নেই, জীবন মৃত্যুর মতো, মৃত্যুকে আমাদের হাতে আছে না। কিন্তু তাও সৌরভ, তুমি একটা জিনিস দেখো, যেই সময় তোমরা এসেছো এবং যেই সময়তে এখনকার তোমরা তো একটা জেনারেশন, তারপরে আরেকটা জেনারেশন কিন্তু অলরেডি এসে গিয়েছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু মানে সাস্টেন করা এবং নিজেদের একটা জায়গা তৈরি করা, সৌরভ নামে কিন্তু সকলে চেনে। তুমি এখনকার ভাবো তো, সেই অর্থে এখন জায়গাটা কিন্তু নেই, ভীষণভাবে ভোলাটাইল হয়ে আছে, ভীষণ ভোলাটাইল। আমার ক্ষেত্রে টাচুর একটা সুবিধা যে আমাকে নতুন করে আমি কে চেনাতে হবে না, এক্স্যাক্টলি। তো আমি প্র্যাকটিসটা করতে পারবো অভিনয়ের, এবং দর্শকের বেডরুম অব্দি পৌঁছতে পারবো। তো সেটা একটা বড় আশীর্বাদ। আর নতুনদের ক্ষেত্রে সত্যি খুব মানে এটা খুব প্যাথেটিক যে 3 মাসে অনেক সিরিয়াল বন্ধ হয়ে গেছে, 4 মাসে বন্ধ হয়েছে।
সেই দুশ্চিন্তা কি নেই? হ্যাঁ আছে, আমি কী করে অস্বীকার করবো, দুশ্চিন্তা থাকবে না, কিন্তু বিশ্বাস তো রাখতে হবে। ডেফিনেটলি। হ্যাঁ, সময়টাই তো, মানে মানুষ সব কিছুরই তো স্থায়িত্ব কমেছে। এক একটা ছবি আগে যেমন মানে মাসের পর মাস চলতো, এখন 3 সপ্তাহ গেলে সেটা সেলিব্রেশনে চলে যায়। কারণ খুব স্বাভাবিক নয় কি সেটা, মানে কারণ মানুষের হাতে সময়, মানুষের ব্যস্ততাও, নানা দিকে ইনভলভমেন্ট মানুষের বেড়েছে। মানুষ নিজে এখন কন্টেন্ট ক্রিয়েট করে, শুধু যে কনজিউমার আর নেই, সে কনজিউমার প্লাস ক্রিয়েটর কি। একদম, এখন তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ ভালো, আমি সেটাকে খুব ভালো অর্থেই দেখি। কেন, কে মাথার দিব্যি দিয়েছে যে তুমি পারবে না আমি পারবো? হ্যাঁ, এবং তার নিজের প্ল্যাটফর্ম আছে, সে করুক, তার কিছু দেখানোর আছে, সবার কিছু বলার থাকে পৃথিবীতে। তো এখন সেই বলার প্ল্যাটফর্মটা হয়তো সোশ্যাল মিডিয়া প্রোভাইড করে দিয়েছে মানুষকে। সেখানে দাঁড়িয়ে কন্টেন্টের স্থায়িত্ব তো মানে শুধু টেলিভিশন না, আমি বলবো ওয়েব সিরিজ, সিনেমা, যা যা মিডিয়াম আছে যেখানে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা তো সবাই সাফার করছে। কিন্তু আমি রাইটিং সেকশন তো বাদই রাখলাম, কারণ লেখা বা বই পড়ার অভ্যেস তো অনেকদিন আগে থেকেই কমেছে। সেটা তো কমেই। হ্যাঁ, এখন আরও এই অডিও ডায়েরি এগুলো যেগুলো হয়ে গেছে, সেগুলো থেকে সামহাউ আমার মনে হয় যে হয়তো এই জেনারেশনের কাছে কিছুটা হলেও পৌঁছাবে, কারণ বাংলার এত স্ট্রং লিটারেচার বেস আছে আমাদের কাছে। দেখো সব কিছুরই ওই বেলবক্স প্যান্ট যেমন আমার ফেরত আসে, আবার ফ্লোরাল জামা যেমন ফেরত আসে, সব কিছু চলে যায় না, ওটা একটা লুপের মধ্যে আমরা ঘোরাফেরা করি। ওই লুপটা কেটে গেলে আবার সেই সবটা একটা রাউন্ড শেপ, বৃত্ত, কোনোটাই কৌণিক নয়। কিন্তু আমরা জীবনে প্রচুর মারপ্যাচ, কোণ এগুলো খুঁজে বার করি ঠিকই, পৃথিবী গোল, সবই গোল। তো আবার সেই পয়েন্টে আসতে তো হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে শুটিং মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে, খুব মাঝে মধ্যেই খুব একটা ডামাডোলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেক্ষেত্রে তুমি যখন তুমি শুটিংয়ে তুমি আবার মানে ধারাবাহিক ছাড়াও তুমি তো নিজের কাজও করছো, সেক্ষেত্রে তাহলে সেগুলোকে তুমি কিভাবে দেখছো? কারণ তুমি তো অভিনেতাও যেমন একাধারে পরিচালক, প্রডিউসারও বটে, তো সেক্ষেত্রে তুমি কিভাবে দেখছো, কি বলবে এটা নিয়ে? দেখো, আমাদের ভিতরে আমার একটাই কথা বলো, বাদ বাকি কিছু আমি এমনি স্টেটমেন্ট হিসেবে দিতে চাইবো না। কেন দিতে চাইবো না সেটাই বলতে চাই, যে আমাদের সমস্যাটা আমাদের মেটাতে হবে, এটা না বাইরের লোককে বলে কোনো লাভ নেই। যেমন কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা সেক্টরে যখন কোনো ঝামেলা হয়, আমরা কি জানতে পারি? আইটি সেক্টরের ঝামেলা আমি কি জানতে পারছি? আমি কি অন্য কোনো সেক্টরে জানতে পারছি? তারা ঝামেলা নিশ্চয়ই হচ্ছে, অনেক লোক কাজ করছে, অনেক রকম কিছু চলছে। তো সেখানে সমস্যা থাকবে, সমস্যা সেটাকে নিয়ে এগোতে হবে, দরকার হলে প্রতিবাদ করতে হবে, দরকার লড়াই করতে হবে, কিন্তু সেটা আমাদের মধ্যেই সীমিত থাকা বেটার। কারণ বাকিরা জেনে জাজ করবে, বাকিরা জেনে বলবে, সেটা দরকার নেই, আপাতত দরকার নেই। আচ্ছা, যেহেতু তোমাকে পেয়েছি, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা ভীষণভাবে দেখতে ভীষণ ধর্মযুদ্ধের সামহাউ একটা কোথাও বিভিন্ন রকম কিছু আমাদের কানে আসে, কিছু ভয় লাগে সেটা নিয়ে? এটা কি একটু স্ট্রং কিছু প্রশ্ন করলাম? না, আমি একটা অন্য যুক্তি দিতে পারি। টম অল্টারকে আমরা সবাই চিনি। টম অল্টার একটা খুব পুরোনো ইন্টারভিউ আছে, যে ওনার কাছে একজন ইরানিয়ান ডিরেক্টর এসেছিলেন, এবং ইরানিয়ান ডিরেক্টর এসে মানে ওনার বন্ধু একটা ছবি করার কথা ছিল, পরবর্তীকালে ওনার করেননি। তো উনি গেছিলেন ওল্ড দিল্লি ঘুরতে। তো চাঁদনি চক ওই সমস্ত এলাকা দিয়ে যখন দিল্লি ঘুরছেন, তো ইরানিয়ান বন্ধু এসে টম অল্টারকে বলেন যে আমি না খুব অবাক হয়েছিলাম যে আমি একটা লেন দিয়ে হাঁটছি, যে একটা পাশে গির্জা, একটা পাশে মসজিদ, একটা পাশে গুরুদুয়ারা, আর কিছুটা দূরে এগিয়ে গেলে মন্দির। বলে বিশ্বাস করুন, আমার দেশে তো সম্ভবই নয়, এটা তো আমার কাছে একটা ড্রিম। তো আমাদের দেশই তো পেরেছিল সে সত্যিটা স্বপ্নের মতন, তো কোথাও গিয়ে ভাবতে গেলে, এবং একসঙ্গে থাকা যে যায়, প্র্যাকটিস করলে যে সম্ভব, তাতে কোথাও কোনো নেই, মানে বিরোধিতা নেই আমাদের মধ্যে। বিরোধিতার মননে, চেতনায় আমরা বড় হতে চাইবো সবসময়, আগের থেকে, কালকের আমির থেকে আজকের আমিটা বেটার হতে চাইবো, এই তো একটা মানুষের ইচ্ছে। তো এই যে টমলটা তখন বলছেন যে দেখো, মানে এটা তো সত্যি একটা ড্রিমের মতো। আমিও যখন ভাবি, আমিও তো এই দেশের নই, তবু আমি যখন ভাবি যে এটা তো একটা ড্রিমের মতনই, সেটাই হয়তো আমাকে আকর্ষণ করে ইন্ডিয়াতে রেখে দিয়েছে। কিন্তু আমার খুব ভয় লাগে যখন বাকি দেশগুলোর মতন এটা হয়ে যাবে, এই যে তুমি অবাক হচ্ছে এখানে এসে, বিকজ অফ এই দেশের এটাই মজা, এবং বাকি দেশে এটা পাওয়া যায় না, এবং বাকি দেশের মতন যখন এটা হবে, তখন তার তো আলাদা করে ড্রিমটাই আর বাঁচলো না। তো আমার ওই ভয়টা লাগে যে সত্যি কি বাকি দেশের মতন আমরা হয়ে যাবো না? তো আমাদের তো এটাই মজা ছিল, মানে খুব কঠিন প্র্যাকটিস, কিন্তু আমরা করে দেখিয়েছিলাম বছরের পর বছর ধরে, খুব কঠিন প্র্যাকটিস, কিন্তু এই প্র্যাকটিস যদি চলে যায় আমাদের মধ্যে থেকে, আর কি থাকলো? ইন্ডিয়ার তো এটাই বৈশিষ্ট্য ছিল। সত্যিই তাই, কোথাও একটা জায়গায় ভীষণভাবে ঘেটে যাওয়া, একটু
একটু একটু ঘাটার মধ্যে আমরা কে পোলারাইজ, হ্যাঁ ও ও আমি ও হ্যাঁ না তাই না, তাহলে তো এত এত লোক আমাদের মানে অগ্রজরা যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সবাইকে অমান্য করতে হয়, অস্বীকার করতে হয়। কী করে করবো বলো তো? বিবেকানন্দকে অস্বীকার করতে হয়, রামমোহনকে অস্বীকার করতে হয়, সবাইকে অস্বীকার করতে হয়, গান্ধীকে অস্বীকার করতে হয়, এত এত লোককে অস্বীকার করবো? দীঘায় জগন্নাথ মন্দির হলো এবং সেটা জগন্নাথ ধাম হিসেবে বলা হলো এবং সেটা নিয়ে বিশাল একটা দরজা চালু হয়েছে। হ্যাঁ, কি করা যাবে, মানুষ এই নিয়ে কিছু বলার নেই? না, এই নিয়ে কিচ্ছু বলার নেই। ভালো, মানে আমি বলবো যে এতে অনেক মানুষ যেতে পারছেন, দীঘার অর্থনৈতিক সংস্কার হচ্ছে এবং প্রচুর মানুষের রুটি রুজির সংস্থান হচ্ছে। আমি যদি সেই দিক থেকে দেখি ইটস আ গুড বিষয়, কোনো ইয়ে নেই। কিন্তু আমার পাশাপাশি আমি আরও, এটা একদম কোর চাওয়া, মানে আরও যদি কলেজ, আইআইটি এগুলো যদি হয় এবং ইন্ডাস্ট্রি, চাকরি, হ্যাঁ মানুষের পড়াশোনাটাকে যদি একটু গুরুত্ব দেওয়া হয়, গত 10-15 বছরে ধর্মকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আমি অতটাও চাই না, তার কিছুটা হাফও যদি দেওয়া হয় না খুব ভালো হতো। আমাদের দেশ খুব গরিব দেশ, তো এখনও 60% লোক পার ডে 100 টাকা আয় করে, ডেটা রিপোর্টে বলছি। তো তো দরকার, ভীষণ দরকার, কারণ এডুকেশন ছাড়া কেউ লড়ে দেবে না। গরিবের একটাই অস্ত্র, তার পড়াশোনা। সত্যি হ্যাঁ, সেটাকে যদি কেড়ে নেওয়া হয় বা সে লুকিয়ে দেওয়া হয় না অন্য কিছু দিয়ে, সে জানেও না ভবিষ্যতে কি বিপদে পড়তে চলেছে। আচ্ছা, তোমার ড্রিঙ্ক শেষ হয়ে গেছে, প্লিজ তুমি এটা নিতে পারো। ঠিক আছে, আমি প্রচুর চলছে আর প্রচুর চলছে। আচ্ছা, আজকে কিরকম লাগলো আগে বলো প্লিজ। করিডোরে তো, করিডোরে করিডোর আজকে কিন্তু আমরা হ্যাঁ এটা বেশ করিডোরই একটা লম্বাটে, খুবই সুন্দর সাজানো করিডোর বার অ্যান্ড কিচেনে আজকে আমরা রয়েছি পার্ক স্ট্রিটে, আর সেখানে সৌরভ রয়েছে। সৌরভ বেশ সিরিয়াস ব্যাপার স্যাপার হয়ে গেছে। এবার একটুখানি বলো সৌরভ, এখন কি মানে জীবনে কিরকম হট অ্যান্ড হ্যাপনিং ব্যাপার স্যাপার চলছে? কারণ ইটস করিডোর হট অ্যান্ড হ্যাপনিং একটা জায়গা। কোন হট অ্যান্ড হ্যাপেনিং বিষয় জানতে চাইছো আমাকে বলো? তুমি কি বসন্তকাল সম্পর্কে বসন্ত এলো কি জীবনে? গুটি বসন্ত আসছে এরকম একটা না না বিষয়? না, এরকম আসছে নয়, আসেনি তাই মানে যে আসবে না তাও নয়। তাহলে কি সামনেই আমরা পাচ্ছি নিমন্ত্রণ? আমি সেই মানুষটাকে খুঁজে পাইনি, পেলে সবার আগে জানাবো। কি হচ্ছে এটা সৌরভ? আমরা এক্সপেক্টিং কিছু একটা হবে। আমিও খুব এক্সপেক্ট করে রয়েছে এটা কিছু একটা হবে, একটা, হ্যাঁ ভীষণভাবে চূড়ান্ত প্রেম করলাম। সিরিয়ালে কাজ করতে গেলে কিন্তু প্রেম করতে করতে হয়, এসব নিউজ আসতে হয়, সেগুলো সব জানো তো তুমি? সেটার বয়স পেরিয়ে এসেছি আমি। হিরোদের আবার বয়স কি? তো সেটার মানসিক বয়স পেরিয়ে এসেছি তো দেখা যাক। প্রেম জীবনে খুব গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সেটাই আর কি, প্রেম মানে ওই 25-26 যেভাবে আমরা প্রেমকে ডিফাইন করি, 35-এ কি সেটা মানুষের চেঞ্জ হয়। তখন অনেক কিছু মানুষের ভাবনা আসতে থাকে। ওই আমি এখন দেখি যে সহযাত্রী হিসেবে, মানে আমার তার সঙ্গে কতটা পথ চলার আছে, টুকরো প্রেম করতে চাই না। আচ্ছা, এই যে মধুমিতা এখন এগিয়ে গিয়েছে, তো সেটা নিয়ে তোমার কোথাও? না না না, এই কথা কেন এগোবে না? জীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত তো নেবেই, তার জীবন, তার সিদ্ধান্ত, তার বিষয়। যদি কাজের সুযোগ কোনো সময় মনে হয় যে তুমি যখন ছবি বানাবে কিছু কাস্ট করবে, দেখো আমি চরিত্র, আমি এখনো বলি যে আমরা না ওরকমভাবে কখনো ভাবিনি পার্সোনালি, বাকিদের কথা জানি না, আমি কখনো ভাবিনি কি ইকুয়েশন কি বৃত্তান্ত। তুমি কাস্টিং, সে যদি মানে ধরো তাকে আমি মানে এমনিও পছন্দই করি না, অন্য কোনো মানুষ হয়, তার যদি মনে হয় চরিত্রের জন্য সে জাস্টিফাইড, আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না তাকে কাস্ট করবো। তো মানে মধুমিতার ক্ষেত্রে তো এটা তো প্রসঙ্গই আসে না। অভিনয়ের ক্ষেত্রে যদি তোমার অপোজিটে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা কম্প্যাটেবল হয়ে যাবে জিনিসটা, কতটা কমফোর্টেবল? আমরা সবাই প্রফেশনাল, আমার ধারণা, আমাদের সেটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো ভাবিনি কখনো, কিন্তু আমরা যদি প্রফেশনাল কথাটা নিজেকে বলে থাকি, আর যদি তাহলে তো আমাকে বলতেই হবে যে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, কারণ না তো আমি আনপ্রফেশনাল হিসেবে ট্রিটেড হবো না, রাইট? তো সেটাই। বিশাল খুব ফাস্ট ব্যাপারগুলো আনসার হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব বেশিক্ষণ আমরা আটকাবো না, প্রচুর মানুষজন ইতিমধ্যেই আরও ইন্টারভিউ করবে তোমাকে। তুমি একটু আমাকে বলো যে এই যে পুরো আমরা লাইফটাকে আমরা দেখছি, আর বিভিন্ন এই সময় দাঁড়িয়ে ভীষণভাবে ব্রেকআপস হচ্ছে, সম্পর্ক ভাঙছে, সম্পর্কে বিভিন্ন রকম ডেফিনেশনস আমরা শিখছি, এগুলো দেখে, কারণ তুমিও তো একটা জেনারেশন তুমি দেখে এসছো এবং এই জেনারেশনের কাছে বিভিন্ন রকমের সংজ্ঞা, সিচুয়েশনশিপ,
ব্রেড ক্রাম্বিং, আরও কী কী আছে, ফিশ নেটিং, আরও কি বাবা আমি নামগুলোও ভুলে যাই মাঝে মধ্যে। সো তুমি কিভাবে দেখো এই পুরো ব্যাপারটা, মানে সম্পর্ক কি ভীষণ ঠুনকো হয়ে যাচ্ছে দিনকে দিন? না চাহিদাটা বাড়ছে? সবেরই একটা নামকরণ খুঁজি, এটা না জেনারেশনের দোষ নয়। আমরা সব কিছুর নামকরণ খুঁজি না, সব কিছু আমরা টেক ট্যাগ করে দেওয়ার একটা বিশ্বাস করি। একটা ছেলে আর মেয়ে সারা জীবন বন্ধু থাক, আমরা তাকে মানতে পারবো? তুমি আমি মানতে পারবো? কিছু না কিছু একটা টাগানোর জন্য চেষ্টা করবো। তো আমাদের না প্রবৃত্তি ওটা রয়েছে মনের মধ্যে, আমাদের সবার, মানে এরকম নয় যে ওর আছে আমার নেই বা আমার আছে ওর নেই, এরকম নয়। তো বিভিন্ন রকম নাম দিচ্ছি, হয়তো খানিকটা এই নামগুলো কি বলবো মানুষের থাকার, একসঙ্গে যাপন করার স্থায়িত্ব বা ওটা কোথাও গিয়ে একটুখানি হ্যাম্পার্ড করছে। তার কারণ তো তুমি দেখো না, মানে 20-30 মিনিটের ধৈর্য এখন 7 সেকেন্ডে এসে দাঁড়িয়েছে এন্টারটেনমেন্টে। তো আমি যদি সেই প্যারামিটারটাকেই জীবনের ক্ষেত্রে ফেলি, তাহলে তো একই জিনিসই হবে। তো এগুলো তো আমি অর্ধেক জানি না, আমি এগুলো নতুন সব আমি শুনি, মজাও লাগে যে না ভালো, তাহলে ওটারও একটা নাম তৈরি হয়েছে। আগে তো ওগুলো নাম তৈরি হতো না। তো হুমায়ুন আহমেদের গল্পে দেখবে এমনিই পাবে তুমি পড়তে। তো এখন খুব ভালো যেগুলো নাম তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে সম্পর্ক, যে সম্পর্কের কথা বলি, সেটা ফরম্যাট চেঞ্জ হয়ে যেতে পারে, মানে আজকে প্রেম কালকে নাও থাকতে পারে, কিন্তু যেটা বেসিক কোর বন্ধুত্ব, যদি আমি বন্ধু বলে মানি, আমি বিশ্বাস করি সেটাকে আজীবন রেখে দেওয়া যায় যাতে। কারণ পৃথিবীতে তো ওটাই তৈরি করতে পারি আমরা, বাদ বাকি তো গিভেন। আমার কাকাকে কাকা বলে রাখতে হবে, বাবাকে বাবা বলে রাখতে হবে, আমরা কি চুজ করেছি? তো আমাদেরকে তো চুজ করতে, মানে আমরা কিছু করার নেই, আমাদের চুজ ওটা নিতেই হবে, ওটাকে মানতে হবে। কিন্তু বন্ধুত্ব যেটা আমাদের তৈরি করার ক্ষমতা থাকে। তো আমি সেটাই বিশ্বাস করি যে বন্ধু বলে আমি কি জায়গাটা মানছি বা ডাকছি, তার সঙ্গে যাতে আমি অনেকটা পথ যেতে পারি। সেটা যে কোনো শুধু বন্ধুত্বেও রাখতে পারি, সেটা ভাই বোনের সম্পর্কও চলে যেতে পারে, সেটা যে কোনোভাবেই যেতে পারে, কিন্তু বন্ধুত্বটাই থাকে। সেটা স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিকা হতে পারে। আচ্ছা, বন্ধুত্বের ক্ষেত্রে বা যা কিছুর ক্ষেত্রে কোথাও একটা জায়গায় মেন্টাল স্টেবিলিটিটা ভীষণভাবে দরকার। সে নারী হোক, পুরুষ হোক, দুজন মহিলা হোক, যেই হোক না কেন। আমার একটা প্রশ্ন, এটার জন্য কি কোথাও কোনো জায়গায় নিজেকে সমর্পণ করতে হয়? ইন দ্য সেন্স আই এম টকিং অ্যাবাউট এই যে মনীষী বা যারা লিখে গেছেন বিভিন্ন সময় বিভিন্ন উক্তি, মোটিভেশনাল যে কথাবার্তা, এটা কি সামহাও কোথাও হেল্প করে মানে এই জিনিসগুলো থেকে ওভারকাম করতে? কারণ তোমার কথা শুনে ভীষণভাবে মনে হয় ভীষণভাবে মোটিভেশনাল জিনিসপত্র তুমি ভীষণভাবে দেখো, শোনো এবং বাণী তুমি ভীষণভাবে ফলো করো। আমার ভীষণভাবে মনে হয়েছে। বাণী ফলো করি না অ্যাকচুয়ালি, আমি করি, আর মানে দেখি সবাই আমরা করি, তাই এটা এর মধ্যে কলার তোলার কোনো বিষয় নেই। কিন্তু আমি এটা বিশ্বাস করি, সেটা হলো কি যে দেখো, আমরা যে সময় বা আমার পরবর্তী সময় আরও বেশি হবে, এক্সপোজার তো 1000 টাইমস বাড়ছে। হ্যাঁ, এবং অন্যান্য বিষয়ে ইনভলভ হওয়ারও অপরচুনিটি মানুষের বাড়ছে। তো খুব স্বাভাবিক নয় কি যে সম্পর্কটাকে নারিশ করার বা সম্পর্কটাকে জারিয়ে নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা এফোর্টের প্রয়োজন। এখন আগে হয়তো এফোর্টটা দিতে হতো না, ওটা বাই ডিফল্টই চলে আসতো। এখন ওটাকে মেনটেন, যেমন হয় না জামা আয়রন করা, মেনটেন করতে পারছি কিনা, সমর্পণ, সেই সম্পর্কে না বেশি সমর্পণ করতে হয়। আমি জানি না, আমি খুব রং লোক এটা নিয়ে জ্ঞান দেওয়ার মতন, কিন্তু আমি আমার উপলব্ধি বলতে পারি, আত্মসমর্পণ করে সম্পর্ক হয় টেকে না, ওটাকে সহযাত্রী হতে হয়। যে আমাদের দুজনের ডেস্টিনেশন, প্রান্তিক স্টেশন দুটো এক কিনা, আমার খালি এটাই মনে হয় এখন দাঁড়িয়ে। বা হতেই পারে যে 50-এর পর আমি হয়তো অন্যরকম ব্যাখ্যা করছি। জীবনই তো তোমাকে শেখাচ্ছে, মানে এই যে চোখ দুটো আর এই কান দুটো, এর থেকে বড় বই তো আর কিছু নেই। তো সারাক্ষণ তো তুমিও পড়ছো, আমিও পড়ছি, কান দিয়েও শুনে পড়ছি, চোখ দিয়েও দেখে পড়ছি, বুঝছি, নিজের মতন করে একটা প্রসেস করছি, রাইট? তো তাতে যেটা এখন দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রান্তিক স্টেশন দুটো কোথাও গিয়ে এক হওয়া দরকার। এবার পারপাস আলাদা হতে পারে, মানে আমার শিয়ালদা যাওয়ার পারপাস হতেই পারে যে আমি ওখানে বসে কচুরি খাবো, আর একচুয়ালি শিয়ালদা যাওয়ার পারপাস হবে ওখান থেকে বাস ধরে সে ধর্মতলা যাবে, কিন্তু শিয়ালদা যাওয়া অবধি পারপাসটা এক হওয়া দরকার না। আমার শিয়ালদা যাওয়া মানে আমার গন্তব্য, কারোর হাওড়া গন্তব্য, তো দমদম জাংশন হোক বা বিধাননগর হোক, আমাকে ট্রেন চেঞ্জ করতেই হবে। সুন্দর করে ব্যাখ্যা দেয় সৌরভ, এই জন্য আমার এত ভালো লাগে না ওর কথা শুনতে। একটু তুমি বলো, তুমি ছবি নিয়ে কবে আসছো, ছবি বানাবে কবে? প্ল্যান চলছে, সত্যি কথা বলছি, প্ল্যান চলছে, এবং একটা রিসার্চ, লেখালেখি, প্রডিউসারকে রাখা, সবটাই অনেকটা বড় ব্যাপার। মানে দেখো,
সহজ প্র্যাকটিস, সব থেকে কঠিন, আবার ইকোনমিক্যালি সব থেকে সহজ প্র্যাকটিস হলো গিয়ে লেখা, ইনভেস্টমেন্ট পেন আর পেপার। তো যেখানে অত ভাবতে হয় না, যে কারণে এত অর্গ্যানিক লেখা এখনও অবধি। হ্যাঁ, হ্যাঁ, পৃথিবীতে সব চলে যেতে পারে, লেখা এবং পাঠক, রাইটিং এবং তার রিডার, পাঠক মরবে না কোনো দিন, কমতে পারে, মরবে না। কারণ তুমি যত মানে কোথাও গিয়ে তুমি ওই সুখটা ওটা তোমার না পড়লে হবে না। তো তুমি তোমার মাথার মধ্যে তৈরি করছো সিনেমাটাকে, আর সিনেমা তুমি দেখে নিচ্ছ। তো যেটা থেকে তুমি পড়ে নিজের মাথায় সিনেমা তৈরি করতে পারো, তার তো একটা অন্য মজা আছে। ধৈর্য বেশি লাগে, তাই কারণে মানুষ হুকড হয় কম, কিন্তু বয়সে কোনো না কোনো সময় মানুষ হুকড হয়ে যাবে। আজ হচ্ছে না বলে কাল হবে না, তার কোনো মানে নেই। তো আমার একটাই কথা যে লেখাটা তো কম, মানে সবথেকে কম ইনভেস্টমেন্টের জিনিস, তো ওটা করা যায়। ছবি তো অনেক বড় ব্যাপার আর কি। তো চলছে, চেষ্টা আছে যে এই সিরিয়ালটা শেষ করার পর আসার, কারণ আমি চাইও একটা 1-1.5 বছরের গ্যাপ নিয়ে প্র্যাকটিসটাকে চালিয়ে যেতে, কনজিউম করতে, হ্যাঁ মানে আরও অনেক কিছু কনজিউম করতে। ধারাবাহিক বানানোর কোনো ইচ্ছে নেই, কারণ অনেকে না, সেটা তো তুমি করেওছো। কিন্তু আমার না একটা প্রশ্ন, যারা এই যে ওটিটি কন্টেন্ট বানাবে, ছবি বানাবে, কারোর মুখে আমি শুনি না আমি ধারাবাহিক বানাতে মানে ডিরেক্ট করতে চাই। আমি ক্রিয়েটর হিসেবে না, আমি লাস্ট ওটিটি শুট প্রডিউস করিনি, আমি ক্রিয়েটর হিসেবে ছিলাম, আমি ছিলাম, ঈশিতা ছিল, হ্যাঁ মানে দুজনে ক্রিয়েটর হিসেবে ছিলাম। তোমার ওটিটি হয়ে গেল, আমি বলছি টকিং অ্যাবাউট ধারাবাহিক সিরিয়াল, ওয়াই নট সিরিয়াল? ডিরেক্ট আমি মানে ধারাবাহিক ডিরেক্ট করার জন্য না একটা স্পেশাল স্কিলের প্রয়োজন। তোমার নেই এটা না, ওটা না একটা প্র্যাকটিস, ওই যে তোমাকে মিনিট এবং তোমার কোয়ালিটি, এই দুটোকে প্যারালালি মেনটেন করে যাওয়া, প্রেশারটা বেশি না? প্রেশার থেকে বড় কথা, ওটা দীর্ঘদিনের প্র্যাকটিস। কিন্তু মানে যাকে আজকে ধারাবাহিকের ডিরেক্টর দেখছো, তার একটা লং এক্সপিরিয়েন্সে ধারাবাহিক অ্যাসিস্ট করা। তুই টুপ করে পাঠিয়ে দিলে কাউকে পারবে না, সে ধরতেই পারবে না, সে মিস করে যাবে। মানে সে খারাপ শ্যুট করে ফেলবে মিনিট ধরতে গিয়ে, আর নয় ভালো করে শ্যুট করতে গিয়ে মিনিটটাকে ধরতে পারবে না। তো এই যে ইপসেন বার্ডস রয়েছে, এটা খুব কঠিন। যারা ধারাবাহিক ডিরেক্ট করেন তারা ভীষণ 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 টেকনিক্যালি স্কিল। এস্থেটিক্স তো মানুষ ভ্যারি করে, কারো কম থাকবে, কারো বেশি থাকবে, কারো খুব বেশি থাকবে, সেটাতে আমরা জাজ করা কেউ নই। কিন্তু এটুকুনি আমি লিখে দিতে পারি, যারা ধারাবাহিক ডিরেক্ট করেন এই মুহূর্তে বা আগেও যারা করেছেন, তারা ভীষণ স্কিল ডিরেক্টর। আচ্ছা, ধারাবাহিকে অভিনয় করলে তো তুমি তো টেকনিক্যালসটা তুমি তো বুঝতে পারছো, তুমি তো জানো, কারণ তুমি তো হ্যাঁ, কিন্তু প্রডিউস করে ডিরেক্ট করাটা একটা কঠিন সবসময়, যে কোনো কিছুর সেই দিক থেকে হ্যাঁ কঠিন। বাকি তুমি কারণ হ্যাঁ মানে ডিরেক্টর তো আর কত টাকা চলে গেল সে মাথায় রাখতে হয় না, কিন্তু প্রডিউসার ডিরেক্টর হলে সবটাই তোমাকে মাথায় রাখতে হয়, সে ভয়ঙ্কর ব্যাপার হয়ে উঠবে লাস্টে। আচ্ছা, ভোট তো আসছে, তো যদি সুযোগ আসে, না না নো, সেই দিকে সেগুড়ে বালি, আমার কোনো ইন্টারেস্ট নেই লিডার হওয়ার। বরঞ্চ মানে রাজনীতি থেকে যত বেশি দূরে থাকি তত আমার পক্ষে মঙ্গল। আমি রাজনৈতিকভাবে ভীষণ সচেতন, আমি কোনো পার্টির প্রতি বায়াস নই, এবং একটা নাগরিক হিসাবে এটুখানে আমার অধিকার আমি বিশ্বাস করি যে আমি কারোর প্রতি বায়াসড কেন হব। কোথাও তোমার মনে হয়েছে কি এরকম যে যারা মানে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে গিয়েছেন, সেখানে হয়তো তারা ইন্ডাস্ট্রিতে এখানে থাকলেই বেটার করতো, তারা ওখানে গিয়ে ভীষণভাবে ছড়িয়ে ফেলেছেন? বা না, ব্যক্তিগত সিদ্ধান্ত খুব ভালো, তারা পারছেন, মানে এটা খুব স্কিল। কিন্তু চট করে মানে গিয়ে আমি ওখানে ফিল্ডে পড়লাম, খুব ওটা একটা মহাসমুদ্র রাজনীতি। আমরা দূর থেকে বলতে পারি এটা করলো না, ওটা করলো না, ওটা হলো না, মানে রাজনীতি এটা কোনো প্রজার নীতি নয়। তো রাজনীতি খুব কঠিন জিনিস, যারা পারে তাদের মধ্যে গুণটা আছেই, ছিলই সুপ্ত অবস্থায়, বিশ্বাস করি, যারা কন্টিনিউ করতে পেরেছে। অনেকে এমন গিয়ে চলে এসেছে, তার মানে কি তারা পেরে ওঠেনি, কোপ আপ করতে পারেনি হয়তো, কিন্তু যারা পেরেছেন তাদের মধ্যে 100% ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট আমার নেই। ক্রিটিসাইজ করা তো অনেক সোজা, কিন্তু ক্রিটিসিজম সহ্য করে সেটাকে কন্টিনিউ করা ভীষণ কঠিন। আমি যতই যাই বলি না কেন, ভীষণ কঠিন সেটা। ঠিক আছে, হলো। প্লিজ একদম শেষে আমাদের দর্শকরা যারা রয়েছেন ওয়ালের, প্লিজ তাদের জন্য যদি একটু কিছু শেয়ার করো। সব কিছু 9.5 বছরের কাছাকাছি পর আমি আবার ছোট পর্দায় ফিরছি লক্ষ্মী ঝাঁপি সিরিয়াল নিয়ে। প্রোমো নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনারা ভালোবাসা জানিয়েছেন। প্লিজ সিরিয়ালটা যখন থেকে টেলিকাস্ট হবে দেখবেন, জানাবেন, আশা করি ভালো লাগবে। এটা প্রেমের গল্প, নিখাত প্রেমের গল্প।
প্রেমের গল্প, প্রেম আসুক সৌরভের জীবনে, আরও আমরা অপেক্ষায় আছি। অফকোর্স জানতে পারলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমরা তো পৌঁছে দেবই। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রনর সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।